আসসালামু আলাইকুম। আমি তানবীর। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি অর্থনৈতিক রসায়নের কয়লা টপিকটি। কয়লা কি? কয়লা হচ্ছে 70% অঙ্গারময় পদার্থ, মানে 70% অঙ্গারময় পদার্থ। এটি হচ্ছে এক ধরনের দাহ্য পাললিক শিলা, উদ্ভিদের জারণকৃত ফসিল, যা ভূগর্ভস্থ চাপ ও তাপে সৃষ্ট। তো কয়লা হচ্ছে 70% অঙ্গারময় পদার্থ। এটি এক ধরনের দাহ্য পাললিক শিলা, মানে এটি জ্বলবে। উদ্ভিদের জারণকৃত ফসিল, যা ভূগর্ভস্থ চাপ ও তাপে সৃষ্ট। মানে বহুকাল ধরে আমাদের যে উদ্ভিদ, সেগুলা ভূগর্ভে মাটির নিচে চাপা পড়ে তারপর এগুলা কয়লা রূপান্তরিত হয়। তো কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লা হচ্ছে 4 ধরনের। একটি হচ্ছে পিট কয়লা, একটি হচ্ছে লিগ্যানাইট কয়লা, আরেকটি হচ্ছে বিটুমিনাস কয়লা, আর আরেকটি হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। তাহলে কয়লা হচ্ছে 4 ধরনের: পিট কয়লা, লিগ্যানাইট কয়লা, বিটুমিনাস কয়লা, আর একটা হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। এখন কয়লা আলোচনা করতে হলে আমাদেরকে কি করতে হবে? ক্যালোরিফিক ভ্যালু জিনিসটা আলোচনা করতে হবে। তো ক্যালোরিফিক ভ্যালু বা ক্যালোরিফিক মান আসলে কি? 1 পাউন্ড কয়লা পোড়ালে যে তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় ক্যালোরিফিক ভ্যালু। মানে এটা হচ্ছে যে আমরা 1 পাউন্ড কয়লাকে পোড়ালে যে তাপটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কয়লার ক্যালোরিফিক মান। এটাকে ব্রিটিশ থার্মাল ইউনিট দ্বারা প্রকাশ করা হয়। যে কয়লার ব্রিটিশ থার্মাল ইউনিটের মান বেশি হবে সেই কয়লা তত বেশি উন্নত হবে। তো এখানে ব্রিটিশ থার্মাল ইউনিট যে ওই জিনিসটা আসলে কি? তো 1 BTU আমরা আলোচনা করলে ব্রিটিশ থার্মাল ইউনিটে আমরা বুঝতে পারবো। 1 পাউন্ড পানির তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যতটুকু তাপ শক্তি প্রয়োজন হবে আমাদের, সেটা হচ্ছে 1 BTU বা ব্রিটিশ থার্মাল ইউনিট। তো ব্রিটিশ থার্মাল ইউনিটকে যদি আমরা অন্যান্য এককে রূপান্তর করি তাহলে আমরা পাই 1 ব্রিটিশ থার্মাল ইউনিট হচ্ছে 1055 জুল, 252.125 ক্যালোরি, 778.128, এটা হচ্ছে ফুট এলবি বা পাউন্ড। এখন আমরা কয়লার শ্রেণীবিভাগগুলো আলোচনা করব। তো পিট কয়লা নিয়ে আলোচনা করলে আমাদের ভূগর্ভে চাপা পড়া উদ্ভিদের কয়লায় রূপান্তরের প্রাথমিক স্তর হচ্ছে আমাদের পিট কয়লা। এটা আমাদের উদ্ভিদগুলো যখন ভূগর্ভে চাপা পড়বে প্রাথমিক যে কয়লাটা উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদের পিট কয়লা। পিট কয়লা অত্যন্ত নিম্নমানের কয়লা। এখানে কার্বনের পরিমাণ কম থাকবে, জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে, 80 থেকে 90%। আর ক্যালোরিফিক মান হচ্ছে মাত্র 10,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। এখন আমরা লিগ্যানাইট কয়লা আলোচনা করব। এটা হচ্ছে তাপ ও চাপে রূপান্তরিত ধূসর বর্ণের পিট কয়লা। পিট কয়লাটা তাপ ও চাপে ভূগর্ভে থাকার ফলে সে ধূসর বর্ণের একটি কয়লা উৎপন্ন করবে, সেটাকে বলবো আমরা পিট কয়লা। এটা তো কার্বনের পরিমাণ তুলনামূলক কম থাকে, জলীয় বাষ্পের পরিমাণ পিট কয়লা থেকে কম থাকে 40%। ক্যালোরিফিক মানটা পিট কয়লা থেকে একটু বেশি থাকে, 10,500 থেকে 12,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। তো লিগ্যানাইট কয়লাটাকে আমরা কোথায় ব্যবহার করব? এটার মেইন ইউজ হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, বয়লারের জ্বালানি রূপে, প্রোডিউসার গ্যাস উৎপাদনে। তাহলে লিগ্যানাইট কয়লা আমরা ইউজ করব বিদ্যুৎ উৎপাদনে, বয়লারের জ্বালানি রূপে, প্রোডিউসার গ্যাস উৎপাদনে। আর প্রোডিউসার গ্যাসটা হচ্ছে 2 মোল কার্বন মনোক্সাইড ও 1 মোল নাইট্রোজেন গ্যাসের সমমোলার মিশ্রণ। তাহলে 2:1 অনুপাতের কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের যে মিশ্রণটা সেটাকে আমরা বলবো কি? প্রোডিউসার গ্যাস। এখন আমরা বিটুমিনাস কয়লা নিয়ে আলোচনা করব। বিটুমিনাস কয়লা হচ্ছে কালো বর্ণের কয়লা, যেটা আমাদের লিগ্যানাইট কয়লাটা তাপ ও চাপে রূপান্তরিত হয়ে তৈরি হয়। তাহলে আমাদের বিটুমিনাস কয়লা হচ্ছে এক ধরনের লিগ্যানাইট কয়লা, যেটা হচ্ছে কালো বর্ণের। এটা তাপ ও চাপে রূপান্তরিত হয়ে তৈরি করে বিটুমিনাস কয়লা। এটার ঘনত্ব তুলনামূলক বেশি, জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম, তুলনামূলক 2.2 থেকে 15.9%। ফিক্সড কার্বনের পরিমাণ একটু বেশি,
44 থেকে 78%। ক্যালোরিফিক মানটাও তুলনামূলক বেশি, 11,000 থেকে 15,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। এতে সালফারের পরিমাণও কিন্তু হচ্ছে 0.7 থেকে 4%। দহনের ছাই হচ্ছে 3.3 থেকে 11.7%। এটি অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। তাহলে এটি কি সৃষ্টি করে? বৃষ্টি সৃষ্টি করে। এটির ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। কি উৎপাদনে? বিদ্যুৎ উৎপাদনে। তো আমাদের বিটুমিনাস কয়লাটা আরেকবার যদি বলি, এটার ঘনত্বটা বেশি হবে। জলীয় বাষ্পের পরিমাণ 2.2 থেকে 15.9%। ফিক্সড কার্বনের পরিমাণ 44 থেকে 78%। ক্যালোরিফিক মান 11,000 থেকে 15,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। উচ্চ সালফার 0.7 থেকে 4%। দহনে উৎপন্ন ছাই 3.3 থেকে 11.7%। এটি বৃষ্টির সৃষ্টি করে। এটির মেন ইউজটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এখন আমরা আলোচনা করব অ্যান্থ্রাসাইট কয়লা নিয়ে। তাপ ও চাপে রূপান্তরিত শক্ত কালো বর্ণের বিটুমিনাস কয়লাটাকে আমরা কি বলবো? অ্যান্থ্রাসাইট কয়লা। মানে আমরা বিটুমিনাস কয়লাটাকে যখন তাপ ও চাপে রূপান্তরিত হবে ভূগর্ভে, শক্ত ও কালো বর্ণের যে কয়লাটা পাবো সেটা হবে অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লাটি ফিক্সড কার্বন পরিমাণ তুলনামূলক বেশি থাকে, 86 থেকে 88%। সালফার নিম্নমানের থাকে, 0.60 থেকে 0.77%। দহনে যে ছাই উৎপন্ন হয় সেটা হচ্ছে 9.7 থেকে 20.2%। অ্যান্থ্রাসাইট কয়লা সবচেয়ে উন্নত মানের কয়লা। এটি পরিবেশ বান্ধব কয়লা। এটার ব্যবহার হচ্ছে ধোঁয়াবিহীন জ্বালানি উৎপন্ন রূপে, বিদ্যুৎ উৎপাদনে, ধাতু নিষ্কাশনে। তাহলে ধোঁয়াবিহীন জ্বালানি রূপে আমরা ইউজ করব কি? অ্যান্থ্রাসাইট কয়লা। বিদ্যুৎ উৎপাদনে ইউজ করব, ধাতু নিষ্কাশনে আমরা ইউজ করব। এখন কয়লাতে সালফারের উপস্থিতি ক্ষতিকারক। এটা কেন ক্ষতিকারক? কয়লার দহনে কয়লায় থাকা সালফার বায়ু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করতে পারে? সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড যে উৎপন্ন করবে, যেটা আমাদের ফুসফুসে প্রবেশ করে বিভিন্ন শ্বাসজনিত রোগ সৃষ্টি করতে পারে। তাহলে পরিবেশ দূষণে খুবই ক্ষতিকর, যে আমাদের হচ্ছে শ্বাসজনিত রোগ সৃষ্টি করতে পারে। তাছাড়া যে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড এগুলো কী করবে? বৃষ্টির পানির সাথে মিশবে, মিশিয়ে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করবে। কীভাবে? সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করবে। কী উৎপন্ন করবে? সালফিউরাস। আর সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। এই জন্য কয়লা সালফারের উপস্থিতি ক্ষতিকর। তাহলে আমাদের কয়লা সালফারের উপস্থিতি ক্ষতিকর কেন? যখন কয়লাকে আমরা পোড়াবো তখন কয়লা থেকে সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এগুলো ডিরেক্টলি ফুসফুসে প্রবেশ করে শ্বাসজনিত রোগ সৃষ্টি করবে। তাছাড়া এই যে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড এগুলো বৃষ্টির পানির সাথে মিশে সালফিউরাস এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই কয়লা সালফারের উপস্থিতি ক্ষতিকর। এখন কয়লা থেকে আমরা কি উৎপন্ন করব? এলপিজি উৎপন্ন করব। কি পদ্ধতিতে? পেট্রোল সংশ্লেষণ। এটাকে, এই বিক্রিয়াটাকে কি বলে? পেট্রোল সংশ্লেষণ বলে। আর পদ্ধতিটা হচ্ছে ফিশার ট্রপস পদ্ধতি। কি পদ্ধতি? ফিশার ট্রপস পদ্ধতি। আমাদের লোহিত তপ্ত কোক কার্বনের উপর, কোক কার্বন মানে কোক কার্বন, কার্বনের একটি ধরন, সেটার মধ্যে আমরা যদি স্টিম চালনা করি ওয়াটার গ্যাস প্রস্তুত করবো। প্রথমে আমরা কি প্রস্তুত করব? ওয়াটার গ্যাস। তো আমাদের কোক কার্বনকে আমরা কি করব? 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটার সাথে আমরা স্টিমটা অ্যাড করব। স্টিম অ্যাড করলে কি উৎপন্ন হবে? ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের সমমোলার মিশ্রণ। তো ওয়াটার গ্যাসকে আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত কোবাল্ট প্রবাহকের উপর দিয়ে 5 থেকে 10 অ্যাটমসফিয়ারে চালনা করলে কৃত্রিম উপায়ে পেট্রোল বা তরল হাইড্রোকার্বন উৎপন্ন হবে। তো কার্বন মনোক্সাইডের উপর আমরা আমাদের যদি হাইড্রোজেন গ্যাস চালনা করি, সেটার উপর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোবাল্ট প্রবাহকের উপস্থিতিতে 5 থেকে 10 অ্যাটমসফিয়ার প্রেসারে আমাদের তরল হাইড্রোকার্বন এবং পানি উৎপন্ন হবে। এখন আমরা কয়লা থেকে মিথেন গ্যাস ও সংশ্লেষ গ্যাস প্রস্তুতি আলোচনা করব। লোহিত তপ্ত কোক কার্বনের উপর দিয়ে স্টিম চালনা করলে ওয়াটার গ্যাস প্রস্তুত করব। ফার্স্ট অফ অল আমরা কি করব? ওয়াটার গ্যাস প্রস্তুত করব। ওয়াটার গ্যাসকে আমরা সমায়তন হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণের উপর দিয়ে যদি চালনা করি, তাহলে মিথেন গ্যাস এবং স্টিমটা উৎপন্ন হবে। তাহলে আমরা ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেন যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিব? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর আমাদের এখানে প্রভাবক থাকবে
নিকেল, উৎপন্ন হবে মিথেন গ্যাস এবং পানি। এই যে উৎপন্ন মিথেনটাকে সেটাকে আমরা স্টিমের উপস্থিতিতে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবারও নিকেল প্রবাহের উপস্থিতিতে যদি আমরা চালনা করি তাহলে আমাদেরকে উৎপন্ন হবে সংশ্লেষ গ্যাস উৎপন্ন হবে। দেখতে আমাদের রিয়েকশনটা হচ্ছে মিথেনের সাথে স্টিম দিব 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রবাহের উপস্থিতিতে উৎপন্ন হবে কি সংশ্লেষ গ্যাস। সংশ্লেষ গ্যাস কি? সংশ্লেষ গ্যাস হচ্ছে 1:3 অনুপাতের কার্বন মনোক্সাইড এবং স্টিমের মিশ্রণ। এখন আমরা কয়লা থেকে প্রডিউসার গ্যাস প্রস্তুতি আলোচনা করব। লোহিত তপ্ত কোক কার্বনের উপর যদি আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু চালনা করি তাহলে প্রডিউসার গ্যাস উৎপন্ন হবে। তাহলে লোহিত তপ্ত কোক কার্বন হচ্ছে কার্বনকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোক কার্বনের সাথে আমরা বায়ু চালনা করলে বায়ুর মধ্যে অক্সিজেন গ্যাস থাকবে, নাইট্রোজেন গ্যাস থাকবে। এরা রিয়েকশন করে 2:1 অনুপাতে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের একটা মিশ্রণ তৈরি করবো, সেটাকে আমরা বলবো প্রডিউসার গ্যাস। তাহলে প্রডিউসার গ্যাস হচ্ছে 2:1 অনুপাতের কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ।